অনলাইন স্টাডি ক্যাম্পাস চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা ভিডিওতে স্থিতিবিজ্ঞান যে অধ্যায়টা তোমাদের ক্লাস 11-এর আছে সেই অধ্যায়ের প্রবলেম সেট 1 থেকে 8 ও 9 নম্বরের অঙ্কটা সলভ করব। ইতিমধ্যে আমরা দুটো পার্টে প্রথম 7টা অঙ্ক করেছি। তো তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন এবং আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবে। আর আজকের যে ভিডিও টপিক যে দুটো অঙ্ক করা হবে একই কনসেপ্টে অঙ্কগুলো হবে এবং অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা যদি প্রত্যেকটা স্টেপ ঠিকঠাক করে দেখো তাহলে অবশ্যই এই ধরনের অঙ্ক যদি তোমাদের পরীক্ষায় পড়ে অবশ্যই তোমরা করতে পারবে। তো দেখো 8-এর দাগের কোশ্চেনটা কি আছে। 8-এর দাগের কোশ্চেনটা দেওয়া আছে, একটি সুষম দণ্ডের ভর 60 কেজি এবং দৈর্ঘ্য 6 মিটার, একে একটি মসৃণ খাড়া দেওয়ালের সঙ্গে ঠেকিয়ে অনুভূমিক কংক্রিট মেঝের ওপর দাঁড় করানো হলো। ঠিক আছে, দণ্ডটির নিম্নপ্রান্ত দেওয়ালের থেকে কত দূরে থাকলে সেটি পিছলে যাওয়ার উপক্রম হবে? দণ্ড ও মেঝের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.3। তো অঙ্কটা কীরকম কী বললো একটু আমরা যদি ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি তাহলেই ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হবে। দেখো এরকম একটা দেওয়াল আছে আর এখানে মেঝে, ঠিক আছে, সেই মেঝের ওপর একটা দণ্ডকে এইভাবে রাখা আছে। দণ্ডের নিজস্ব একটা ওজন আছে, যে ওজনের জন্য আমরা যদি এই যে দূরত্বটা, এই সেপারেশনটা যদি আস্তে আস্তে বাড়াই তাহলে এই দণ্ডটা কী হবে, নিচে এইভাবে পড়ে যাবে। এটা আমাদের স্বাভাবিক অভিজ্ঞতা, আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তো বলেছে কতটা দূরে মেঝে থেকে, এই যে এখান থেকে কতটা দূরে রাখলে এটা পড়বে না, এই অবস্থায় থেকে যাবে বা পড়ার উপক্রম করবে। তাই বলেছে পড়বে না অথচ পড়ার উপক্রম করবে, মানে একবারে ঘর্ষণের যে সীমাস্ত ঘর্ষণটা সেখানে কাজ করবে, সেটা আমাকে বের করতে হবে। এবার যেহেতু দেখো এই দণ্ডটা, এটা দেওয়াল, এই দেওয়ালের কিন্তু কোনো রকম ঘর্ষণ নাই, মসৃণ দেওয়াল বলেছে, ভালো করে লক্ষ্য করবে, মসৃণ দেওয়াল, তাহলে এখানে কোনো ঘর্ষণ বল আমার কাজ করবে না। এইখানে একটা ঘর্ষণ কাজ করবে, সেইখানে এটা মেঝে আর এই দণ্ডর যে ঘর্ষণ গুণাঙ্ক সেটা আমাকে বলা আছে। তাহলে এখানে কি বল কাজ করবে সেটা দেখো। মেঝেটা যেহেতু দণ্ডটা এইখানে আছে তাহলে এইখানে একটা লম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে, সেটাকে আমি R1 দিয়ে ডিনোট করলাম। ঠিক আছে, যেহেতু পিছলে এদিকে চলে যাওয়ার চেষ্টা করবে বস্তুটা, এই দণ্ডটা যখন পড়বে তখন তো পিছলে এদিকে আসার চেষ্টা করবে, তাহলে এখানে ফ্রিকশন বলটা কাজ করবে কোন দিকে, এইদিকে, সেটাকে F দিয়ে ডিনোট করলাম। এই যে দণ্ডটা, সেই দণ্ডটার একটা ভরকেন্দ্র থাকবে, সেই ভরকেন্দ্রটা ঠিক দণ্ডের দৈর্ঘ্যের মাঝামাঝি জায়গায় অবস্থান করে, এটা আমরা জানি। এই দিক দিয়ে তার কি কাজ করবে, এই বস্তুটার, এই যে দণ্ডটার, তার ওজন কাজ করবে। ঠিক আছে, এইখানে এই জায়গাটায় আর একটা লম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে, সেটা হচ্ছে R1। যদি এটা R1 হয় তাহলে এটা R2 ধরো, দুটো আলাদা আলাদা বল, ঠিক আছে, কাজ করবে। এবং এখানে আর একটা, যদি এই তলটা মসৃণ না বলে দিত তাহলে এখানেও কিন্তু একটা ফ্রিকশন বল কাজ করতো, সেটাও কিন্তু আমাকে ধরতে হতো। কিন্তু এখানে যেহেতু কোশ্চেনে আমাকে বলে দিয়েছে এই তলটা মসৃণ, তাই আমি কিন্তু কোনো রকম এখানে ফ্রিকশন কাজ করবো না। তাহলে আমরা এখানে টোটাল যে বলগুলো কাজ করছে সেই বলগুলো দেখালাম। একটা হচ্ছে এইখানকার প্রতিক্রিয়া বল, এইখানে বস্তুটার ওজন নিচের দিকে, ফ্রিকশন বল এইদিকে কাজ করবে। আর এইখানে কি, এই যে দেওয়ালটা, সেই দেওয়াল দ্বারা প্রতিক্রিয়া বল, এটা R2 কাজ করছে। যেহেতু সমগ্র সিস্টেমটা সাম্যাবস্থায় আছে তার এই প্রত্যেকটা বলের লব্ধি কী হবে, শূন্য হবে, আমরা জানি সাম্যাবস্থায় থাকলে শূন্য হয়। তো এখানে আর একটা জিনিস, তুমি এই অ্যাঙ্গেলটা থিটা ধরে নাও, ঠিক আছে, আর এখান থেকে এই যে দূরত্বটা সেটা তুমি এক্স ধরে নাও। ঠিক আছে, এই এক্সের মানই তোমাকে বের করতে হবে। ঠিক আছে, আমি এবার এখানে নাম দিয়ে দিচ্ছি, এই বিন্দুটা এ, এটা বি আর এটা সি নাম দিয়ে দাও। এখানে এই দৈর্ঘ্যটা বলা আছে, সেই দৈর্ঘ্যটা আমি আপাতত এল দিয়ে ডিনোট করছি, তার কারণ আমি অঙ্কটা জেনারেলি করব, তারপরে ওই সমস্ত ভ্যালুগুলো পুট করব। তোমরা যেমনটা জানো আমি অঙ্ক এইভাবেই করি। ঠিক আছে, আচ্ছা, এবার যেহেতু সমগ্র সিস্টেমটি সাম্যাবস্থায় আছে, আপাতত কোনো রকম পিছলে পড়ছে না বা কিছুই হচ্ছে না, তাহলে এই যে বলগুলো, এই বলগুলোর কি হবে, লব্ধি শূন্য হবে। তাহলে সাম্যাবস্থায় লিখতে পারো
সাম্যাবস্থায় আমরা কি লিখতে পারি দেখো এই যে ফোর্স, আচ্ছা তার আগে বলে দিই বলগুলো লব্ধি শূন্য হবে মানে কীভাবে ধরবো, অনুভূমিক বলগুলো ধরবো আর উলম্ব বলগুলো ধরবো। তাহলে এখানে অনুভূমিক বল কোনটা কোনটা আছে দেখো, একটা এইটা আর একটা এইটা, একটা এইটা আর একটা এটা, আর উলম্ব বল একটা এইটা আর একটা এমজি, এদের যে যোগফল সেগুলো কত হবে, শূন্য হবে। তো আমরা দেখতে পাচ্ছি ফোর্সটা, এই যে ফ্রিকশন ফোর্সটা, সেই ফ্রিকশন ফোর্সটার মান কত হবে সেটা আগে বের করে নিই আমরা। হ্যাঁ, ফ্রিকশন ফোর্সটা এই এফ এর মান হবে মিউ আর ওয়ান, তাই তো এখানে যে লম্ব প্রতিক্রিয়া সেটা তো এটা মিউ আর ওয়ান, এটা আমি বের করে নিলাম। আরও যেই সব জিনিসগুলো বের করতে হবে আমি পরপর এখানে বের করব আর অঙ্কটা এখানে করব, ঠিক আছে। তাহলে এখানে ফ্রিকশন ফোর্সটা বের করে নিলাম। তাহলে এই ফ্রিকশন ফোর্সটা আর এই আর টুটা এটা কত হবে, এদের লব্ধিটা শূন্য হবে। তাহলে এফ মাইনাস, এবার মাইনাস কেন হচ্ছে দেখো, এই ফ্রিকশন ফোর্সটা কাজ করছে এইদিকে আর আরটা কাজ করছে এইদিকে, তাহলে এটা পজিটিভ হলে এটা নেগেটিভ, মাইনাস আর টু ইকুয়াল টু 0 হলো। আচ্ছা আর একটা কী হবে, আর একটা হবে এইটা আর ওয়ান ইকুয়াল টু, বা ধরো আর ওয়ান মাইনাস এম জি ইকুয়াল টু 0, এটা হবে। তার কারণ এই যে বলটা দেখো এটা উলম্ব দিকে কাজ করছে, এটা নিচের দিকে কাজ করছে, এটা পজিটিভ হলে এটা নেগেটিভ, অথবা তুমি উল্টোটাও করতে পারো, এটা পজিটিভ এটা নেগেটিভ, যেটা খুশি করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এবার এখান থেকে আমি খুব সহজেই আর ওয়ানের ভ্যালুটা বের করে নিতে পারবো। আর ওয়ানের ভ্যালু পেলাম এমজি, এটাকে 1 নম্বর দিয়ে দাও। এবার এই যে ফ্রিকশন ফোর্সটা এখানে দেখো আর ওয়ানের মান আছে, তাই তো, তাহলে ফ্রিকশন ফোর্সটার মান কত হবে, এফ ইকুয়াল টু মিউ, আর ওয়ানের মান পেয়েছি আমরা এমজি, এখানে বসিয়ে দিলাম এমজি, ভালো কথা। আচ্ছা তার আর এই 1 নং থেকে এবার দেখো 1 নং থেকে কি পাবো, 1 নং থেকে আমরা এফ ইকুয়াল টু, এটা এই পাশে চলে গেলে আর টু পাচ্ছি, ঠিক আছে। এবার এই এফ এর মান আমরা এখানে অলরেডি বের করেছি মিউ এমজি, সেটা বসিয়ে দেবো। তাহলে বা আর টু ইকুয়াল টু মিউ এম জি, এটাও পেয়ে গেলাম আমরা। তাহলে এখানে মোট যে বলগুলো সেই বলগুলো মোটামুটি পেয়ে গেলাম, আর টুর মান পেয়ে গেছি, আর ওয়ানের মান পেয়ে গেছি, ঠিক আছে, এগুলো মোটামুটি পেয়ে গেছি। এইবার আমরা জানি যে এই ক্ষেত্রে যে বলগুলো কাজ করছে সেই বলগুলো যেহেতু এটা সাম্য অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে, কোনো রকম ঘূর্ণন হচ্ছে না, তাহলে কি হবে, এদের যতগুলো বল কাজ করছে প্রত্যেকটা বলের ভ্রামক কোনো একটা বিন্দুর সাপেক্ষে প্রত্যেকটা বলের ভ্রামক কত হবে, শূন্য হবে, এটা আমাদের জানা আছে, সমস্ত ভ্রামকগুলোর যোগফল। এবং এটাও আমরা জানি যে ভ্রামকগুলো যখন বের করব তখন দেখতে হবে যে যে বলটা যে বিন্দুর সাপেক্ষে করছি সেই বিন্দুর সাপেক্ষে ওই বস্তুটা কোন দিকে ঘুরতে চেষ্টা করছে, ওই দ্বন্দ্বটা যদি সেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে সেই ভ্রামকটাকে আমরা নেগেটিভ ধরি, আর যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে তাহলে সেটাকে আমরা পজিটিভ ধরি। এটা তোমরা থিওরি যখন পড়েছো তখন অবশ্যই পড়েছো। তাহলে আমি যদি এই বি বিন্দুর সাপেক্ষে প্রত্যেকটা বলের ভ্রামক বের করতে চাই এবং তাদের যেহেতু এখানে কোনো রকম ঘূর্ণন হচ্ছে না, সাম্য অবস্থায় আছে, তাহলে সেই ভ্রামকগুলোর সমষ্টি কত হবে, শূন্য হবে, এটা আমরা কিন্তু জানি। তাহলে বি বিন্দুর সাপেক্ষে এখানে লেখো, বি বিন্দুর সাপেক্ষে প্রতিটি বলের ভ্রামকের সমষ্টি কত হবে, শূন্য হবে। শুধু বি বিন্দু না, তুমি এ বিন্দুর সাপেক্ষেও করতে পারতে, যে কোনো বিন্দুর সাপেক্ষে তুমি যদি প্রত্যেকটা বলের ভ্রামক বের করো এবং তাদের সমষ্টি করে নাও উইথ সাইন, তাহলে সেটা কি হবে, শূন্য হবে। কেন শূন্য হবে সেটা আমি বলে দিলাম, যেহেতু এখানে কোনো ঘূর্ণন ঘটছে না, তাহলে শূন্য হবে। দেয়ারফোর আমরা বলতে পারি এই বিন্দুর সাপেক্ষে এই আর ওয়ান যে বলটা আছে সেটার ভ্রামক কত সেটা বলো আমাকে। এই বি বিন্দুর সাপেক্ষে আর ওয়ান বলটার ভ্রামক শূন্য, তার কারণ ভ্রামক মানে জানি প্রযুক্ত বল এবং কোনো আলম্ব বিন্দুর সাপেক্ষে ওটার লম্ব দূরত্ব। তাহলে এই বিন্দুর সাপেক্ষে এই বলটার লম্ব দূরত্ব শূন্য, তাহলে আর ওয়ান ইন্টু শূন্য মানে শূন্য, তাহলে এই বলটার ভ্রামক শূন্য হয়ে গেল, এটা আমার লেখার দরকার নাই। তারপর আমি এই যে এই বলটা আর টু, এই বলটার আমি ভ্রামক বের করছি, দেখো আর টু লিখলাম, ঠিক আছে। এবার এই বিন্দুর সাপেক্ষে এই যে বলটা সেটা লম্ব দূরত্ব কোটা, বিসি, তাহলে ইন্টু বিসি, ঠিক আছে। এবার তুমি বলো এটা পজিটিভ ভ্রামক না নেগেটিভ ভ্রামক। দেখো ফোর্সটা প্রযুক্ত হচ্ছে এই দিকে, তার মানে এই দ্বন্দ্বটাকেও এই দিকে ঘোরানোর চেষ্টা করবে,
এই দিকে ঘোরানোর চেষ্টা করবে। তাহলে এদিকে যদি ঘোরে, আমি একটু আগেই বললাম যেটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে, যদি ঘোরার চেষ্টা করে তাহলে সেটা হয় কি পজিটিভ। তাহলে এই ভ্রামকটা কী হবে পজিটিভ, ঠিক তো, এই ভ্রামকটা পজিটিভ, তাই পজিটিভ, ঠিক আছে। তারপরে চলে আসো এই এমজি বলের, এমজি বলটা কাজ করছে নিচের দিকে এবং এই বিন্দুর সাপেক্ষে এই যে লম্ব দূরত্ব এখান থেকে এটা কত হবে, এটা হবে, দেখো এটা মনে রাখবা, এই এমজিটা কেন আমি এখানে নিলাম, এখানে একটাই কারণ নিলাম যে এই যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটা ঠিক ভর কেন্দ্র দিয়ে এমজি কাজ করে, ওজন কাজ করে, এটাও আমরা জানা আছে ভার কেন্দ্র দিয়ে। তো এই এমজিটা কি হবে, এই দ্বন্দ্বটা ঠিক মাঝামাঝি জায়গায় হবে এবং মাঝামাঝি জায়গায় যদি হয়, এখান থেকে যদি আমি একটা লম্ব টানি তাহলে এই দৈর্ঘ্যটা যে বিসি দৈর্ঘ্যটারও ঠিক মাঝে পড়বে। আর এটা আমি ধরেছি কত এক্স, তার মানে এখান থেকে এই যে দূরত্বটা লম্ব দূরত্বটা সেটা হবে x/2, তাই তো। তাহলে আমি ওই এমজি মাইনাস দিব, এবার এখানে দেখো কি হচ্ছে, মাইনাস না প্লাস হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি, এমজি ইন্টু x/2 এটা করলাম। এবার আমি এখানে মাইনাস নিলাম কেন, দেখো এমজিটা নিচের দিকে কাজ করছে, তাহলে এই দ্বন্দ্বটাকেও নিচের দিকে ঘোরানোর চেষ্টা করবে। আর নিচের দিকে ঘোরানো মানে কি, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, আর ঘড়ির কাঁটার দিকে হলে সেটা নেগেটিভ হয়, আমি একটু আগেই প্রথমেই বলেছি এটা নেগেটিভ হলো। ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হবে 0, ঠিক আছে। এবার আমরা এই বিসির মান এই ছবি থেকে বসাবো, ছবি থেকে বিসির মান যদি বসাতে যাই তাহলে একটু দেখো তো খেয়াল করে কত আসছে। এইটা আমি এল জানি আর এইটা হচ্ছে এক্স, এটাও জানি, বিসিটা এক্স, কিন্তু এক্স এর মান তো আমার জানা নাই, এক্স বসিয়ে দিলে কি হবে, এক্স বসিয়ে দিলে হবে না। এবার তুমি এখান থেকে এক কাজ করো তো, কস থিটা বের করো তো এই ত্রিভুজটা থেকে। কস থিটা মানে কি হয়, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে এখানে বিসি আর অতিভুজ হচ্ছে এল, তাই তো। এখান থেকে তুমি বিসির মান সহজেই বের করতে পারছো, বিসি ইকুয়াল টু এল কস থিটা, এখানে বসিয়ে দাও এল কস থিটা। তাহলে এখানে আমি বসাচ্ছি R2 এর ভ্যালু এখানে বের করেছি, R2 এর ভ্যালু কত হচ্ছে মিউ এমজি, তাই তো, এখানে বসিয়ে দিলাম মিউ এমজি, এটার মান হলো কত, এটার মান হলো আমার এল কস থিটা। আচ্ছা এটা বসাবো, আচ্ছা থাক কোনো অসুবিধা নেই, এখন বসাই তো। তারপর এমজি x/2 ইকুয়াল টু 0, এত দূর আমার আসলো। তারপরে দেখি কি হচ্ছে, তারপরে আমি ভাবছি ব্যাপারটা। এটা এবার মুছলাম উপর দিকটা। এবার এই ছবি থেকে কস থিটার যে মানটা, সেই কস থিটার মানটা, কস থিটা বসাবো, ভূমি বাই অতিভুজ, এক মিনিট, সরি এইখানে একটু ভুল হয়েছিল, সেটা হচ্ছে এই বিসিটা, এই বি বিন্দুর সাপেক্ষে এই ফোর্সটার লম্ব দূরত্ব তো এই এসিটা হবে। তুমি দেখো এইখান থেকে এত দূর পর্যন্ত, তার মানে আমি যদি এটাকে একটু টানি বাড়াই, এই যে এই দূরত্বটা হবে লম্ব দূরত্ব, তাই নয়, তার মানে এই এসিটা হবে লম্ব দূরত্ব, ঠিক আছে। তাহলে আমাকে এখানে এসির মানটা বসাতে হবে, এসি। এবার ছবি থেকে যদি আমি এসির ভ্যালুটা যদি ক্যালকুলেট করে নিই, তাহলে এটা এক্স, এটা এল, তাহলে এটা কত হবে √L² - x²। তাহলে আমি ডাইরেক্টলি এই জায়গাটায় আমি এসির জায়গায় কত বসাতে পারবো, এসির জায়গায় বসাতে পারবো ওই √L² - x, আর R2 এর মান তো আমি বের করেছি, সেই R2 এর মানটা এখানে বসা দিলাম, মিউ এম জি থাকলো এখানে কত L² - x², এটা বসিয়ে দিলাম। আর এখানে থাকলো -mgx/2 ইকুয়াল টু 0, এত দূর আমার আসলো, ঠিক আছে। একটু ভুল হয়েছিল, এটা তোমরা সংশোধন করে নিও। এই বি বিন্দুর সাপেক্ষে এই যে ফোর্সটা, এই ফোর্সটার লম্ব দূরত্ব কত হবে, এখান থেকে এত দূর পর্যন্ত, মানে এসিটা হবে লম্ব দূরত্ব, ঠিক আছে। আচ্ছা, আর এই বিন্দুর সাপেক্ষে এটা তো x/2 কেন হলো বুঝতেই পারলে। আর এখানে এসির মানটা আমি ছবি থেকে বসালাম, ঠিক আছে। এবার এখান থেকে কিছু কমন আসছে, দেখো এমজি কমন আসছে, এমজি কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকবে কত, আচ্ছা অত কমন নেওয়ার দরকার নেই, এটাকে ওই পাশে পাঠিয়ে দাও, মিউ এমজি √L² - x² ইকুয়াল টু
mg x বাই 2 এটা হলো। এবার আমার এম এর সঙ্গে এম, জি এর সঙ্গে জি, এটা কেটে গেল, এখানে থাকলো মিউ। যদি আমি রুটটা তুলতে যাই তাহলে স্কোয়ার করতে হবে, তাহলে এখানে হলো মিউ স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা মিউ স্কোয়ার ইন্টু কত হলো এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে হলো এক্স স্কোয়ার বাই 4, যেহেতু আমি স্কোয়ার করছি বোথ সাইড। এবার আমি কি করব, এই মিউ স্কোয়ারটাকে এদিকে পাঠিয়ে দেবো, এক্স স্কোয়ার বাই 4, আর মিউটা এখানে আসলে এখানে হয়ে গেল মিউ স্কোয়ার। তারপরে এক্সগুলোকে একদিকে নিয়ে যাব, বা এখানে এল স্কোয়ারটাকে রাখলাম, এটাকে ওই পাশে নিয়ে গেলে এক্স স্কোয়ার কমন চলে আসবে। কমন আসার পর কত হবে, এখানে 1/4 মিউ স্কোয়ার, আর এটা এদিকে আসলে +1। এখান থেকে আমাকে কি বের করতে হবে, এক্সের মানটা বের করতে হবে। এক্স স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার বাই 1/4 মিউ স্কোয়ার +1, এটা হলো। এটাকে আরও একটু সিম্পলিফাই যদি করি তাহলে খুব সুন্দর এক্সপ্রেশন চলে আসবে। এখানে তো এই কস থিটার মানটা বের করার দরকারই হয়নি, তাহলে এটা না লিখলেও হবে। এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু, এখানে যদি আমি 4 মিউ স্কোয়ারটাকে লসাগু করি তাহলে সেটা উপরে চলে যাবে, তাহলে 4 মিউ স্কোয়ার এল স্কোয়ার দাঁড়ালো, আর এখানে থাকলো 1 + 4 মিউ স্কোয়ার। এবার এদিকে যদি আমি স্কোয়ারটা তুলে দিই তাহলে এদিকে রুট হয়ে যাবে। রুট হয়ে গেলে দেখো 2 এর রুট করলে হয়, এই 4 এর রুট করলে 2 মিউ আর এল, এটা বেরিয়ে গেল, আর নিচে এইখানে একটা রুট থাকবে 1 + 4 মিউ স্কোয়ার। এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা কিন্তু তোমার আসল জিনিস। এবার তোমাকে এই কোশ্চেন অনুযায়ী যে ভ্যালুগুলো দিয়েছে সেগুলো পুট করো, তাহলেই হয়ে যাবে। আমি এবার পুট করছি, দেখো 2 থাকলো, মিউ এর মান বলেছে কত 0.3 বসানো হলো, ঠিক আছে। এল এর মান তো এখানে 6 বলে দিয়েছে, খুব ভালো কথা। এখানে √1 + 4 মিউ এর মান কত 0.3, যেহেতু স্কোয়ার আছে তাই দুবার লিখে দিলাম 0.3, ঠিক আছে। এইটাকে তোমরা, তোমার তো ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে বসিয়ে ক্যালকুলেট করবে। তোমার মোটামুটি যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 3.087 এত আসবে। এত কি আসবে, তোমার অঙ্কটা কিসে দেওয়া আছে, অঙ্কটা সব সেন্টিমিটারে আছে, দেখবে সেন্টিমিটার না মিটারে আছে, দেখে নিই একবার। মিটারে আছে, সুতরাং এটাও মিটারেই আসবে, ঠিক আছে। এবার এটারই অ্যাপ্রক্স ভ্যালু তোমাদের এতে দেওয়া আছে অ্যান্সারে, সেটা হচ্ছে 3.1 মিটার, এটা দেওয়া আছে, ঠিক আছে। আশা করছি বোঝাতে পেরেছি অঙ্কটা কীরকমভাবে কী করতে হলো। প্রথম আমি আরেকবার সামারাইজ করে দিচ্ছি। এখানে যতগুলো ফোর্স আছে, যেহেতু দ্বন্দ্বটা মেঝে এবং দেওয়ালের সঙ্গে সাম্যাবস্থায় আছে, তাই প্রত্যেকটা ফোর্সের অনুভূমিক এবং উলম্ব যে ফোর্সগুলো কাজ করছে তাদের যোগফলটা উইথ সাইন কি হবে, 0 হবে, ঠিক আছে। 0 করে দেওয়ার পর সেখান থেকে আমরা R1 R2 এই ভ্যালুগুলো বের করলাম। এখান থেকে ফ্রিকশন ফোর্সটা আমরা যারা ঘর্ষণ পড়েছি সেই ঘর্ষণেই আমরা ফ্রিকশন ফোর্স বের করা শিখে নিয়েছি। এবং এই ফ্রিকশনটা, এখানে একটা কথা বলে রাখি, এই যে ফ্রিকশনটা দেখবা কোশ্চেনে একটা কথা উল্লেখ করেছে যে পড়ার ভাব করছে, এরকম কথাটা বলেছে। তার মানে এই যে ফ্রিকশনটা, এই ফ্রিকশনটা কিন্তু স্থিত ঘর্ষণের সীমাস্ত মানের কথা বলা আছে, সেই জন্য আমরা এইভাবে বের করতে পারলাম। তাছাড়া কিন্তু বের করতে পারতাম না এইভাবে। আমার যদি ফ্রিকশন কতটা কাজ করছে যদি এখানে ওই কথাটা বলে না দিত যে এটা চলার বা পড়ার উপক্রম করছে, যদি না বলে দিত তাহলে কিন্তু এটা ম্যাক্সিমাম ভ্যালুটা হতো না, এবং ম্যাক্সিমাম ভ্যালুটাই আমরা বের করতে পারি। চলো, স্থিত ঘর্ষণের যে ম্যাক্সিমামের যে আগের ভ্যালুগুলো সেটা তো অ্যাপ্লাইড ফোর্সের সঙ্গে সমান হয়, এটা সবাই জানি আমরা, কিন্তু এখানে আমি অ্যাপ্লাইড ফোর্স কত এখানে বুঝতে পারছি না, সেই জন্য কিন্তু ওই কথাটা উল্লেখ করে দিয়েছি যে এই যে দ্বন্দ্বটা এটা পড়ার উপক্রম করছে, ঠিক আছে। এবং উপক্রম করছে মানে এখানে যে ফ্রিকশনটা কাজ করছে সেটা কিন্তু স্থিত ঘর্ষণের সীমাস্ত মানটা কাজ করছে, ঠিক আছে, বা লিমিটিং ফ্রিকশন যেটাকে বলা হয় সেটা কাজ করছে, সেই জন্য আমরা এটা বের করতে পেরেছি। তারপরে আমরা কি করলাম, তারপরে এই প্রত্যেকটা যে বল, সেই প্রত্যেকটা বলের আমরা এই বি বিন্দু সাপেক্ষে আমরা কি করেছি, বি বিন্দু সাপেক্ষে প্রত্যেকটা বলের ভ্রামক আমরা যোগ করেছি, যোগ করে সেটা শূন্য করে দিয়ে সেখান থেকে আমরা একটু ছোট ক্যালকুলেশন করার পর এই ভ্যালুটা পেয়ে গেছি, ঠিক আছে। এই ছিল অঙ্ক। তো অঙ্কগুলো খুব একটু লেন্দি অঙ্ক হলেও অঙ্ক যদি তোমরা থিওরি ভালো করে পড়ে থাকো তাহলেই কিন্তু তোমাদের অঙ্ক করতে কোনো সমস্যা হয় না।
তো এইরকমই পরবর্তী যে অঙ্কটা আছে সেটা এইরকমই অঙ্ক, দেখে নেওয়া যাক কী আছে। 9 দাগের অঙ্কটা দেখো, বলেছে একটি সুষম মইকে, মইয়ের কথা বলেছে, সুষম মইকে একটি মসৃণ উলম্ব দেওয়ালে ঠেস দিয়ে রেখে অনুভূমিক মেঝের ওপর দাঁড় করানো হয়েছে। ঠিক আছে, মইটি মেঝের সঙ্গে 45 ডিগ্রি কোণে নিম্ন প্রান্তটি, আচ্ছা 45 ডিগ্রি কোণে আনত হলে নিম্ন প্রান্তটি পিছলে যাওয়ার উপক্রম হয়। এই যে আমি একটু আগেই বললাম পিছলে যাওয়ার উপক্রম হয়, সেই জন্য এই লিমিটিং ফ্রিকশনটা আসছে। এই অঙ্কটার ক্ষেত্রেও তাই বলেছে, পিছলে যাওয়ার উপক্রম হয়। ঠিক আছে, তাহলে মই ও মেঝের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত সেটা তোমাকে বের করতে হবে। অঙ্কটা অনেকটাই এরকমই অঙ্ক, তো দেখে নেওয়া যাক কিভাবে কি করা যায়। দেখো আমি আবারও এই অঙ্কটাকে ওরকম জেনারেলি করছি। ঠিক আছে, অঙ্কটা একই রকম বলেছে, এই যে এটা মসৃণ বলেছে, এখানে সব কিছু যা যা বলা তাই বলেছে, কিন্তু এইখানে এই অঙ্কটায় বলা ছিল যে এই দূরত্বটা কত হলে এটা পিছলে পড়ে যাবে, এখানে বলেছে এই থিটা কোণের মান কত হলে সেটা পিছলে পড়ে যাবে সেটা বলেছে। তো আমার এখানে হয়তো এক্সট্রা ধরেছি, এক্সট্রা কাজে না লাগতেও পারে, দেখা যাক। আমি একই রকমভাবে সাম্যাবস্থায় যেটা করেছিলাম সেটাই করব। সাম্যাবস্থায় কী করব, এই যে ফোর্সটা, সেই ফোর্সটা কী হবে, এফ মাইনাস R2 = 0 হবে। এখান থেকে আমি R2 এর ভ্যালুটা বের করে নিলাম, এফ হলো। ঠিক আছে, আবার কি করলাম, এই যে R1 মাইনাস mg = 0 হবে, এখান থেকে R1 = mg বের করে নিলাম। এবার এখানে ফ্রিকশন ফোর্স বের করেছি, F = μ r1। ঠিক আছে, R1 এর মান আবার mg বসিয়ে দিলাম, দিয়ে এইখানে যে এফ এর মান, সেই এফ এর মানটা আমি বসিয়ে দিব, কত হবে μmg। ঠিক আছে, এফ এর মান বসিয়ে দিলাম, তার মানে পরোক্ষভাবে আমি R2ও পেয়ে গেলাম, এই R2টা কত সেটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আগের মতন করেই আমরা কি করব, এই যে বি বিন্দুর সাপেক্ষে প্রত্যেকটা বলের লব্ধি, এই ভ্রামক বের করব এবং তাদের যোগফলটা 0 করে দেবো। তাহলে বি বিন্দুর সাপেক্ষে প্রতিটি বলের ভ্রামকের সমষ্টি সেটা 0 হবে। ঠিক আছে, সমষ্টিটা বের করি দিয়ে সেটা 0 করব। এই বিন্দুর সাপেক্ষে এই বলটা R1 বলটার ভ্রামক 0, তাহলে ওটা লেখার দরকার নাই। তারপরে mg বলটা কত, mg কত হবে, mg ইন্টু এখানে হবে x/2, তাই না, x/2, আমি এটাকে x ধরে রেখেছি। ঠিক আছে, এবার বলো এই ফোর্সটা নেগেটিভ হবে না পজিটিভ হবে, নেগেটিভ হবে, একটু আগে দেখলে তাই আগে মাইনাস দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে R2 করো, R2টা প্লাস হবে, দেখতেই পেয়েছিলে আগেরটার মতো, তাহলে R2 ইন্টু এটা কত হবে এসি, আগের মতন, ঠিক আগের মতন, এবং যেটার মান হয়েছিল কত, আচ্ছা এসি লিখি আমি, হ্যাঁ এই অঙ্কটা একটু আলাদা হতে পারে, এসি লিখলাম। আর এটাতেও থামো, এটাতেও আমি এখান থেকে এই যে দূরত্বটা বিসি, তো এটা একটা নাম দিয়ে দাও পি, তাহলে কত হচ্ছে বিপি। এবার এই ছবি থেকে বিপি আর এসি এটার মান বের করো ইন টার্মস অফ থিটার সাপেক্ষে। তাহলে এটা যদি বের করি আমি, এটা কি হচ্ছে বলো, থিটার সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, তাই না। তাহলে আমি যদি সাইন থিটা বের করি, সাইন থিটা মানে কত হবে, লম্ব বাই অতিভুজ, এটা আমরা জানি AC/L। তাহলে এসির মান কত হচ্ছে, এসির মান হচ্ছে L সাইন থিটা। এবার তুমি বিসিটা বের করো, তো কস থিটা বের করো, কস থিটা, ভূমি বাই অতিভুজ, ভূমি কত এখানে BC/L, তাহলে এখানে BC এটা কত হবে, L cos থিটা হবে, খুব ভালো কথা। কিন্তু এখানে আমি যেটা করছি বিপিটা, তাহলে বিপিটা কি হবে, BCর আবার অর্ধেক, তাহলে এখানে আমি বলতে পারি, বা বিপি = হাফ L cos থিটা বলতে পারি। দেখো বিসি মানে কত, বিসি মানে L cos থিটা, আর বিপি মানে হচ্ছে বিসির অর্ধেক, তাহলে বিপি কত হলো, হাফ L cos থিটা। সেই ভ্যালুগুলো বের এখানে বসাবো, ইকুয়াল টু কত হয়, ইকুয়াল টু 0 হয়, সেটা আমি এখানে পুট করছি। দেখো মাইনাস
এমজি, বিপির মান কত? বিপির মান হচ্ছে হাফ এল কস থিটা। এটার বসাও R2, R2 এর যে ভ্যালু সেটা আমরা বের করেছি কত? মিউ এমজি। এসির মান কত? এসির মান হচ্ছে এল সাইন থিটা ইকুয়াল টু 0। এখান থেকে তোমাকে কি বের করতে হবে? এখান থেকে তোমাকে মিউ বের করতে হবে। তার আগে তুমি দেখো এখানে কি কমন আসছে, এম জি এল এগুলো সব কমন আসছে। তো এম জি এল কমন নিয়ে নাও, দিয়ে ওই পাশে পাঠিয়ে দিলে 0 হয়ে যাবে। তাহলে আমি ওইগুলো আর লিখছি না। তাহলে এখানে থাকলো হাফ, ঠিক আছে, কস থিটা, আর এখানে থাকলো কত? প্লাস মিউ সাইন থিটা ইকুয়াল টু 0। এখানে মাইনাস থাকবে। এবার যেহেতু দেখো এখানে থিটাটার মান 45 ডিগ্রি বলে দিয়েছে, তুমি আগে এক কাজ করো, মিউটা বের করে নাও। এখান থেকে যদি মিউ বের করো, মিউ সাইন থিটা ইকুয়াল টু হাফ কস থিটা, ঠিক আছে। উপরের দিকটা একটু মুছি। তাহলে এবার দেখো মিউ ইকুয়াল টু কত হচ্ছে? মিউ ইকুয়াল টু হচ্ছে হাফ কস বাই সাইন, তার মানে কত? কস বাই সাইন মানে কট থিটা। এই ভ্যালুটা আমার আসলো, ঠিক আছে। এইবার তোমাকে এইখানে এই থিটার মান বলে দিয়েছে। থিটার মান কত? থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। এখানে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, ঠিক আছে। দেয়ারফর মিউ এর মান কত হচ্ছে? 1/2 ইন্টু কট 45 ডিগ্রি। আর কট 45 এর মান হচ্ছে কত হয়? 1 হয়, তাই না? তাহলে হাফ হলো, মিউ এর মান হলো হাফ, যেটা কিনা তোমার অ্যান্সারের সঙ্গে হুবহু মিলে গেছে। হাফ মানে 0.5। তো আজকে আর ভিডিও বড় করছি না, এখানেই থাকলো। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং স্ট্যাটিস্টিক্সের প্রবলেম সেটের যে অঙ্কগুলো সেগুলো আমরা নিউটনের থিওরি যেগুলো করছি সেই থিওরির মাঝে মাঝে আমরা এই অঙ্কগুলো করে দেবো, ঠিক আছে। আর ক্লাস 12-এর ছেলেরা অনেকে বলছে ভিডিও দিচ্ছে না। তো ক্লাস 12-এর ভিডিও এরপর থেকে আমরা আপলোড করবো, এর পরের ভিডিওটাই 12-এর হবে, ঠিক আছে। তোমার এই নিয়ে কোনো চিন্তা নেই। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।